সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল? কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে? সরকার পতন করাই দিয়েছে আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা, প্রোগ্রাম ডাক দেওয়ান, দেখেন 1000 মানুষ থাকে কিনা। 2 বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন। সেই সময় আমরা বলেছিলাম যে 2 বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে। রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে তছনছ করে দিয়েছে, 1 বছর আগে বলেছিলাম, এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে 2 বছরের জন্য সরকার চালাতে হবে। কিন্তু এই কাঠামোতে, এই এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টেকা অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে, আশপাশে সুবিধাভোগীরা আছে, ফ্যাসিস্টের দোসররা আছে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তার দরকার কি একজনের 3টা নেওয়ার, 4টে নেওয়ার? অন্য লোককে ইনক্লুড করেন। আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বোধহয় সরকারে যেতে চায়। আমি আপনাদের সামনে পরিষ্কার করতে, আমরা রাজনীতিবিদ, রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই। আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেও, আমি অ্যাডভান্স বলে দিলাম, আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না। কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। অধিকার পরিষদের নেতা ছিলেন, আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তাই প্রমাণ সব বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্রদের সামনে ছিল। উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল? উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই। এই যে আল্লাহ একটা অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য। কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, অহংকার আল্লাহর গায়ের চাঁদ, এটা মানুষের মানায় না। এই শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গিয়েছিলেন না, যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সমস্ত কথা তো বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছেন। আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম। এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পিরলি আউলিয়া হয়ে গেছে। আপনারা মনে করেন যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয়? এগুলো একটু চিন্তা করবেন। পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্রশস্ত্র কারা দিয়েছে? ভারতের সাথে ওই অঞ্চলের বরাত। ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করে আসছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 13 মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম। তার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে। তার ভাষণটি সবাই শুনবেন। তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে। বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে? তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে। কারা সেটেলার বাঙালি? বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার, বাড়িঘর করার অধিকার রয়েছে। এই যে এনজিও মার্কার শব্দগুলোকে স্টাবলিশ করাচ্ছে ন্যারেটিভ যে সেটেলার বাঙালি আর পাহাড়ি, রাজনৈতিক দল ঠিক করবে, সরকার ঠিক করবে। আপনারা পাহাড়ে মনোযোগ দেন। পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার, এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে,
সেই ধরনের অভিযান পরিচালনা করেন, পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন। কিন্তু অবশ্যই একজন নিরপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয়, কেউ যেন লাঞ্ছিত না হয়, সেই দিকেও খেয়াল রাখবেন। প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত, এগুলো হবে না। তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোড়কে আসবে, সেটা আরো ভয়াবহ হবে। কাজেই তাদেরকে জিয়াই রাখতে হবে। ওরা যে একটা গণহত্যাকারী দল, দুর্বৃত্তের দল, খুনিদের দল, এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে। কাজেই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে 10 বছরের মতো নিষিদ্ধ, আমি মনে করি এটাই আনাফ। সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে। জন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে, সেইখানে আমাদের শঙ্কা। ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই, আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন। বিএনপি, জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন, একটা শক্ত সরকার করেন, দেশকে সেইভাবেই পরিচালনা করেন। সবাই সহযোগিতা করতে রেডি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে শঙ্কা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায়, গার্ড অব অনার নেয়, এসপিডিসি নিয়োগ করে। সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে, উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পাশে না থাকার ফলে, সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে। সে বলুক আর নাই বলুক, এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে। তো আপনাদের সেই বিষয়টির আমি দৃষ্টি আকর্ষণ করবার, সংস্কারের কথা বলছেন, 6টি কমিশন করা হয়েছে, কমিশনগুলোর কাজ শুরু হয়নি। কমিশনের কাজ শুরু হলে অবশ্যই প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এগুলো তো করতেই হবে। পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি, নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন, যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয়, সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে। একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য কৃষিতে বড় ধরনের একটা রিফর্ম দরকার। আপনারা জানেন কিনা আমি জানি না, কাচকি মাছ আসে ইন্ডিয়া থেকে, পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে, ডিম আসে ইন্ডিয়া থেকে, তাহলে বাংলাদেশ উৎপাদনটা করে কি? সুতরাং এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে হবে। আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে। ভৌগোলিক কারণে বাংলাদেশে একটা জটিল জায়গা অবস্থিত, আপনারা দেখেছেন। সে ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে, আমরা কারোর সাথে যুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, কিন্তু ওই সেনাপ্রধানের সেই ডায়লগের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপরে এসে পড়েছে, কিন্তু তো আমরা তো সংঘাতে জড়াতে চাই না।